নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। রাজ্যসভায় বিরোধীদের তীব্র আপত্তি ও গন্ডগোলের মধ্যে পাশ হলো কৃষি সংস্কারের দুটি বিল। কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি বিল। গত রবিবার ধ্বনি ভোটে বিল দুটি পাশ হয়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধীরা। ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এর আসনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। I just left Rajya Sabha to come here to Central Hall to give out this message. None of the PS systems are working. This government did not allow us in the opposition. On the farmers' bill, we all had resolutions to send this to a select committee. The rule of the House says that if one member also asks for a voting, this government knew that they were not in a position to pass this bill. রুলবুক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ। সংসদে বিরোধীদের বিক্ষোভ রাজ্যসভা টিভিতে সম্প্রচার করা হয়নি। 12টি বিরোধী দল হরিবংশের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। রবিবারের বিক্ষোভের জেরে 7 দিনের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন সহ বিরোধী শিবিরের 8 জন সাংসদকে। সংসদের বাইরে রাতভর ধর্নায় বসেন সাংসদরা। বাইরে যখন সাংসদরা ধর্নায় বসেছেন, সোমবার সেই সময় রাজ্যসভায় অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন ধ্বনি ভোটে পাশ করা হয়। किसान जो देश का अन्नदाता है, आज अगर देश में 70 या 80 हजार गरीब लोगों को अनाज बांटा जाता है तो ये सब सिर्फ हमारे देश के किसानों की वजह से है। राज्यसभा में हमारे सभी साथियों ने, अलग अलग पार्टियों ने 5 रेजोल्यूशन दिए थे, अलग अलग लोगों ने दिए थे, अलग अलग पार्टियों ने दिए थे, सहमत थे उसको सिलेक्ट करने कमेटी के जितने भी 18 पार्टियां। ये नहीं हुआ। সমস্ত বিক্ষোভ একদিকে, সরকার একদিকে। প্রধানমন্ত্রী এই দিনকে ঐতিহাসিক বলে আখ্যা দেন, কিন্তু সরকারকে অস্বস্তিতে ফেলে সংঘ পরিবারের স্বদেশী জাগরণ মঞ্চ ভারতীয় কিষাণ সংঘ বিলের বিরোধিতা করে। কৃষি বিল নিয়ে আপত্তি জানিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর। I was under the impression that before it gets passed in the parliament, all the issues of the farmers would be addressed. But I was very saddened to see that it was being passed in its usual form, where thousands of farmers for the last 1 week have been sitting on dharna. Despite the fear of COVID, I'm sure it would have been in lakhs because of COVID, despite endangering their lives, they've been trying to raise their voice. The people for the benefit of whom this bill has come in, if they are out on the streets against it, I think the least they deserved was a hearing. My conscience did not allow me to be part of a legislation which the farmers perceive as act. বিল পাশ করাতে সরকারের যে মরিয়া তখনই বোঝা যায় যখন আকালি দলের হরসিমরত কৌরের পদত্যাগের পরই তার মন্ত্রকের দায়িত্ব দিয়ে দেওয়া হয় কৃষি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র সিং তোমরকে। শুধু সংসদে নয়, এই বিলকে কেন্দ্র করে হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানার কৃষকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। দেশের নানান প্রান্তে এই বিক্ষোভ ছড়িয়ে পড়বে বলে দাবি বিরোধীদের। কি এই কৃষি বিল? কেনই বা বিরোধিতা? গত রবিবার রাজ্যসভায় যে দুটি বিল পাশ হলো সেগুলো হলো কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন এবং কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি বিল। সরকারের দাবি, এই বিলগুলি কৃষকদের জন্য মুক্ত বাজার খুলে দেবে। সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না। বোঝার চেষ্টা করুন, কৃষকরা তাতে কৃষি পণ্যের আরো বেশি দাম পাবেন। মান্ডির বাইরে কৃষক ও ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা করতে পারবেন। মধ্যস্বত্বভোগীরা আর থাকছে না, এমনটা সরকার বলছে। কি বলছেন প্রধানমন্ত্রী, শুনুন। नए कृषि सुधारों ने देश के हर किसान को ये आजादी दी है कि वो किसी को भी कहीं पर भी अपनी फसल, अपने फल सब्जियां अपनी शर्तों पर बेच सकता है।
अब उसे अपने क्षेत्र की मंडी के अलावा भी कई और विकल्प मिल गए हैं। এবার আমরা বোঝার চেষ্টা করি বিরোধিতা কোন জায়গায়। প্রথমত, কৃষকরা তাদের উৎপাদনের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এই বিলের ফলে নাও পেতে পারেন, এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা। বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ সরে গেলে সরকার ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনা বন্ধ করে দেবে। ফলে কৃষকদের পুঁজিপতিদের উপর নির্ভর করতে হবে। সেই কর্পোরেটাইজেশনই ঘুর পথে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম নাও পেতে পারেন, কারণ বিলে ন্যূনতম সহায়ক মূল্যের বাধ্যবাধকতার কোনো উল্লেখ নেই। বিরোধীরা তাই প্রশ্ন তুলছে, কৃষকদের ফসলের ন্যায্য দাম কি তারা পাবে? কর্পোরেট এই সুযোগকে কি কাজে লাগাবে না? দ্বিতীয়ত, দেশের অধিকাংশ কৃষকেরই শস্য হিমঘরে মজুত রাখার মতো ক্ষমতা নেই। কর্পোরেটের সঙ্গে দাম দর করা তাদের পক্ষে সম্ভব নয়। হিমঘরে মজুতও রাখতে পারবে না, দাম দর করতেও পারবে না। তাহলে তাদের ফসলের কি হবে? তারা কি বাধ্য হবেন না কর্পোরেটের বেঁধে দেওয়া দরে ফসল বিক্রি করতে? এক্ষেত্রে প্রশাসনিক নজরদারি জরুরি ছিল। নজরদারির কোনো ব্যবস্থার কথা এই বিলে বলা নেই। তৃতীয়ত, এপিএমসির অস্তিত্ব আলাদা করে কিছু থাকলো না। এপিএমসি বা কৃষি পণ্য বাজার কমিটি রাজ্য সরকারের অধীনে থাকে। বড় বড় ব্যবসায়ীরা যাতে কৃষকদের ঠকাতে না পারে সেই কারণেই এপিএমসি। এক কথায় দাম নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এপিএমসি, যা রাজ্য সরকারের অধীন। এই এপিএমসি কি একটু ভালো করে বোঝার চেষ্টা করি। 1965 সালে আমাদের দেশে এপিএমসি বা এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি তৈরি করা হয়। দেশীয় কৃষি ব্যবস্থায় একটা মান্ডি ব্যবস্থা চালু করা হয়, যেখানে কৃষক নিজেদের উৎপন্ন ফসল সরাসরি বিক্রি করত এবং সেখান থেকে সেগুলি বাজারে যেত। এই এপিএমসি সিস্টেমে ট্রেডারদের লাইসেন্স দিত বাজার কমিটি, যার ফলে কৃষি বিপণন অনেকাংশে নিয়ন্ত্রিত হতো এই মার্কেটিং কমিটি আর মান্ডিগুলির দ্বারা। এক্ষেত্রে মিডলম্যান সরাসরি কৃষকদের থেকে ফসল কিনত এবং সেগুলি বিক্রির ব্যবস্থা করত। এক্ষেত্রে মিডলম্যান ফসল কিনতে না চাইলে ন্যূনতম সহায়ক মূল্যে মান্ডি সেটা কিনে নিত। এই সিস্টেমে কিছু সমস্যাও দেখা দিয়েছিল। কি সমস্যা? বাজার কমিটির নিজেরা ইচ্ছে মতো ঠিক করতে থাকে কাকে লাইসেন্স দেবে। দেশের মোট কৃষকের কেবলমাত্র 6 থেকে 8% কৃষক এই এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইসের সুযোগ পেত। 3, মান্ডিগুলি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে চাইতো না, যার ফলে কৃষকদের বাধ্য হয়ে অন্য জায়গায় কম দামে ফসল বিক্রি করতে হতো। 4, মিডলম্যানরা কম দামে কৃষকদের কাছ থেকে কিনে চড়া দামে তা বিক্রি করে নিজেদের লভ্যাংশ বাড়িয়ে নিত। এই সমস্যা থেকে কৃষকদের মুক্ত করে একটা স্বচ্ছ ব্যবস্থার দরকার ছিল, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু সরকার এই 3 আইনের মাধ্যমে যা করলো তা ওপর দেখে মনে হবে কৃষকদের তাতে প্রভূত লাভ হবে। আদপে হবে উল্টোটা, মনে করছেন কেউ কেউ। ওয়ান নেশন ওয়ান মার্কেটের ডাক বৃহৎ কর্পোরেটগুলির একটা মনোপলি মার্কেট তৈরি করবে, কারণ এপিএমসি বা মান্ডিগুলির কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তারা ব্যবসা করতে পারবে তার উপর। ফলে বড় কোম্পানিগুলি খুব সহজে বাজার দখল করে নেবে। চতুর্থত, ওয়্যারহাউস বা কোল্ড স্টোরগুলি কৃষি পণ্যের বাজারে নতুন ক্রেতা হিসেবে দেখা দিতে পারে। এতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলির কাজকর্মকে নজরদারি করত ওয়্যারহাউসিং ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটিং অ্যাক্ট দ্বারা গঠিত বিধিবদ্ধ সংস্থা। এবার থেকে ফসল কেনার ব্যাপারে এই সংস্থার আর কোনো দায়িত্বই থাকবে না। পঞ্চমত, কর্পোরেট কৃষি বাণিজ্য সংস্থাগুলির পোয়াবারো হলো। কিভাবে? তারা অনায়াসে বাজার দখল করতে পারবে। কৃষক তার ফসলের দাম না পেলে বা ঠকলে আইনি লড়াই সে কিভাবে লড়বে তারও কোনো স্পষ্ট ধারণা নেই এই বিলে। একটা বিষয় পরিষ্কার হলো, কর্পোরেট স্বার্থে এই সংস্কার, বলছেন বিরোধীরা। বিগত কয়েকদিনে মহামারীর সুযোগে অনেক সিদ্ধান্ত সরকার জোর করে চাপিয়ে দিয়েছে এবং সেই সংস্কারগুলিও করা হয়েছে কর্পোরেট স্বার্থে। তবে একথা অস্বীকার করা যায় না যে প্রচলিত মান্ডি ব্যবস্থায় বহু ত্রুটি রয়েছে। তাই দরকার ছিল কৃষক স্বার্থে সরকারের উদ্যোগে এপিএমসি আইনের সংশোধন। তার বদলে কি দেখা গেল?
মান্ডি ব্যবস্থাকে দুর্বল করে কর্পোরেট অনুপ্রবেশের পথ প্রশস্ত করল সরকার। মুক্ত বাজার অর্থনীতিকে যারা সমর্থন করেন তাদের মতে এর ফলে ফড়েদের হাত থেকে রক্ষা পাবেন কৃষকরা। এখানে একটা প্রশ্ন রয়েছে, বিগত বছরে রিলায়েন্স, বিড়লা, টাটা পরিচালিত অসংখ্য মার্কেট ও শপিং মল তৈরি হয়েছে। এর ফলে হিমঘরও তৈরি হয়েছে। তাতে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে, ফড়েদের উৎপাদ কমছে, এমন উদাহরণ কি আছে? এবার আসি অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইনের প্রসঙ্গে। অত্যাবশ্যকীয় পণ্য আইনের সংশোধন করে দানাশস্য, ভোজ্য তেল, তৈলবীজ, ডাল, পেঁয়াজ, আলু সহ সমস্ত খাদ্যশস্যকে নিয়ন্ত্রণ মুক্ত করা হলো। অত্যাবশ্যকীয় পণ্য আইনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই আইনের উৎস লুকিয়ে রয়েছে 1943 সালের ভারত রক্ষা আইনে। সে সময় ভারতীয় অর্থনীতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ও দুর্ভিক্ষের সময় খাদ্যপণ্যের বেআইনি মজুত ও কালোবাজারি রুখতে সরকার পণ্যের নিয়ন্ত্রণ চালু করে, যদিও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। 47-এর পরবর্তী সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য 1955 সালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন চালু হয়। কিন্তু 90-এর দশকে নয়া উদারবাদের চাপে ভারত সরকার যে আর্থিক সংস্কার কর্মসূচি গ্রহণ করে তার মূল লক্ষ্যই ছিল ভারতের কৃষিক্ষেত্রকে মুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত করা। 2002 সালে বাজপেয়ী সরকার এই আইন প্রথমবার সংশোধন করে গম, ধান, চাল, বাজরা প্রভৃতি দানাশস্যকে নিয়ন্ত্রণ মুক্ত করে। কিন্তু 2006-07 সময়কালে বিশ্বজোড়া খাদ্য সংকট দেখা দিলে সরকার আবার পূর্ববর্তী নিয়ন্ত্রণগুলি ফিরিয়ে আনে। বর্তমান করোনা আবহের নিরিখে বিষয়টি বোঝার চেষ্টা করা যাক। করোনা পরিস্থিতিতে লকডাউন সত্ত্বেও দেশের দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়নি। তার প্রধান কারণ খাদ্যের মজুদ ভাণ্ডার ও গণবন্টন ব্যবস্থার অস্তিত্ব। মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন পণ্যের গগনচুম্বী দাম, জনমতের চাপে সরকারকে সেখানে হস্তক্ষেপ করতে হয়। 2018 সালে AOFCD ও ICRER এর রিপোর্ট অনুযায়ী গম, আলু, পেঁয়াজ, চিনি প্রভৃতি শস্যের দাম নিয়ন্ত্রণ করতে গত 10 বছরে সরকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের প্রথম শাসনকালে 2015 সালে রাতারাতি অড়হর ডালের দাম হয় কেজি প্রতি 200 টাকা। আয়কর দপ্তরের তদন্তে উঠে আসে 2.5 লক্ষ কোটি টাকার দুর্নীতির গল্প। অসাধু ব্যবসায়ীদের চক্র রাতারাতি দাম বাড়িয়ে দেয়। সেই সময় এই অত্যাবশ্যকীয় পণ্য আইনকে কাজে লাগিয়ে সরকারি এজেন্সিগুলি 70,000 মেট্রিক টন ডাল বাজেয়াপ্ত করে। এই আইনটা ছিল বলেই সরকার সেটা করতে পেরেছিল তখন। খাদ্য নিরাপত্তাকে সুনিশ্চিত করা এই সময় প্রয়োজন। সেখানে সরকার অত্যাবশ্যকীয় পণ্য আইনকে বাতিল করে বাজারের মুখাপেক্ষী করে দিয়েছে। তবে বিলে বলা হয়েছে একমাত্র যুদ্ধ, দুর্ভিক্ষ, প্রাকৃতিক বিপর্যয়, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রভৃতি ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ বলবৎ করা হবে। এখানেও আবার ফাঁক আছে বলে মনে করছেন কেউ। কর্পোরেট ফুড চেইনে সংগৃহীত পণ্য এবং তাদের ব্যবসায় কোনো নিয়ন্ত্রণ থাকছে না। এবার থেকে দাম কমানো বাড়ানোর লাইসেন্স পেয়ে গেল অসাধু ব্যবসায়ীরা। খাদ্যপণ্য কেনা বেচার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে যাবে কর্পোরেটের হাতে। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকার নানান সময়ে নানান সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ আজ নতুন নয়। একদিকে আত্মনির্ভরতার স্লোগান, অন্যদিকে কর্পোরেটদের হাতে দেশ বেচে দেওয়ার নকশা তৈরি করছে সরকার। বিরোধী শিবির এমন কথাও বলেছে। করোনা পরিস্থিতিতে আর কি হলো? শ্রম আইন সংস্কার, কয়লা ক্ষেত্রে বেসরকারীকরণ, প্রতিরক্ষা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ, এসবের মধ্যে সরকারের নয়া সংযোজন কৃষি ক্ষেত্রে সংস্কার। সেই একই তত্ত্ব, কর্পোরেটের পৌষ মাস আর জনগণের সর্বনাশ। আইন পরিবর্তনের আখেরে লাভ কার হবে? কৃষকদের, সাধারণ মানুষের? উত্তরটা সময়ের গর্ভে। তবে কৃষকদের স্বার্থে বিল বলে জনতার দরবারে দাবি করেছেন প্রধানমন্ত্রী। বিরোধীরা তো বিরোধিতা করছেই, সংঘ পরিবারও এর বিরোধিতা করছে। বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের কৃষকরাও বিলের প্রতিবাদে পথে নেমেছে। ঘরে বাইরে চাপে মোদী সরকার। কৃষি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানের অধিকারী ভারত। দেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে কৃষির উপর।
ভারতের মোট শ্রমশক্তির 52% এই ক্ষেত্রে নিযুক্ত। কৃষি প্রধান এই দেশে কৃষকরা গর্জে উঠলে সেই ধাক্কা কি সামলাতে পারবে দিল্লি? ঠিক কিনা? আজ এই পর্যন্তই। ঠিক কিনা দেখুন প্রতি শনি ও রবিবার রাত 9টায়। নমস্কার। রাজ্যে 21-এর ভোটের দামামা বাজলো বলে এবার ভোট প্রচারে হাতিয়ার সোশ্যাল মিডিয়া। ভার্চুয়ালের বদলে ভার্চুয়াল। পিকের আইপ্যাককে টক্কর দিতে তৈরি বিজেপির আইটি সেল। করোনার আবহে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগাচ্ছে সব দল। দেখুন ঠিক কিনা 27শে সেপ্টেম্বর রবিবার রাত 9টায়।